নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা হয়নি এখনো। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এক মাসের আলটিমেটাম দিয়েছে বিএনপি। অন্যদিকে নতুন দল এনসিপি বলছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের নাম মুখেও না আনে। প্রকাশ্যে যে যাই বলুক, নির্বাচন নিয়ে পর্দার অন্তরালে জোর কদমে প্রস্তুতি চলছে সব রাজনৈতিক দলেরই। এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এই প্রেক্ষাপটে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। নির্বাচনের পথে কতটা চ্যালেঞ্জ, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সোমবার ইইউ কমিশনার আজা লাবিবের সাথে আলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ভোট সম্ভবত এবছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। কিন্তু আমি একটু জানতে চাই, কোন নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা? সেটি কি আসলে জাতীয় নির্বাচন, নাকি সেটি সংবিধান লেখার জন্য গণপরিষদ নির্বাচন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিশিষ্ট আলোচক মোশাররফ আহমেদ ঠাকুরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আপনি যেটা বললেন এই বিষয়ে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস কংক্রিট বলতে পারবেন, তবে তিনি এর আগে যেখানে কথাগুলো অনেক জায়গায় বলেছেন এবং নানাভাবে আমরা যেটা শুনেছি, আমি এর মানে 100% সত্যতা নিয়ে আমি বলতে পারবো না। শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরও দু একজনের তাদের চিন্তা আছে যে নির্বাচন করবে, এবং সম্ভাব্য এটা পত্রিকাও এসেছিল 6ই ডিসেম্বরকে ধরে। তা আমরা যদি বুঝে থাকি, যদি বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন সমূহ, তাদের যে বক্তব্য, তাদের দাবি অনুযায়ী এইটা হবে জাতীয় সংসদ নির্বাচন। অন্য কোনো নির্বাচনের প্রশ্ন এই সময়ে নাই, মানে আমাদের দিক থেকে বলছি, বা সাধারণ অধিকাংশের দিক থেকে। হয়তো রিসেন্টলি কেউ কেউ একই সাথে দেখবেন আগে নানাভাবে বলছিল যে আগে একটা গণপরিষদ নির্বাচন হোক, পরে জাতীয় সংসদ ভাবা যাবে, কিন্তু তারা এখন নতুন একটা বক্তব্য সামনে নিয়ে আসছে, একই সময় দুটি নির্বাচন। কিন্তু আমি এটা আলোচনার টেবিলেই আনতে চাই না, এবং আমি এটাকে এখনো পর্যন্ত আমি বা আমার দল বা আমরা যারা এই স্বৈরাচার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করলাম, গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি দাবি করি, যারা বাংলাদেশকে মানি, মুক্তিযুদ্ধকে মানি, আমরা মনে করি যে সেটা উনি বলছেন যে ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি বরঞ্চ কথাটা একটু অন্যভাবে বলতে চাই। আমরা জাতীয় সংসদ নির্বাচন মানে কি নির্বাচন চাই? প্রথমে হচ্ছে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন, এটি চাই। তার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু করতে চাই। আর কি চাই? নির্বাচনের যে সময় হবে যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আমি বরঞ্চ বলতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যদি সত্যি সত্যি আকাঙ্ক্ষা করে থাকেন যে ওই প্রথম সপ্তাহে তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা তো ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা আছি, এখনো অনেক সময়। যেভাবে ওনারা তালগোল পাকিয়ে ফেলছেন, বরঞ্চ ওনারা আরও আগে নির্বাচন যদি নিয়ে আসেন, তাহলে সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কারও সম্ভব এবং অনেক জটিলতা ওনারা এড়িয়ে যেতে পারবেন বলে আমি মনে করি। ইইউ প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে বিদেশি গণমাধ্যমকেও প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনার কথা। কিন্তু সরকারের নির্বাচনী প্রস্তুতি আসলে সন্তোষজনক কিনা? না, আমি দুইটা দিকে বলি। আমি যদি বুঝে থাকি, ধরেন নির্বাচনের শিডিউল ঘোষণাবন্য কাজ করবে কে? নির্বাচন কমিশন, এই একটা। আরেকটু আবার রিপিট করতে আমি বলছি, আমরা কিন্তু শুধু নির্বাচন, মানে আগের তো নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছিল, কিন্তু ভালো নির্বাচনের জন্য কিছু কিছু সংস্কারের কাজ করতে হবে, সেটা করতে হবে। আমরা আমাদের অভিজ্ঞতা এবং এখন নির্বাচন কমিশনের সাথে কথা এবং অন্যদের সাথে কথাই যদি বুঝি, নির্বাচনের এই সময় প্রস্তুতি নেওয়া খুবই সম্ভব। দুইটা কাজই করা সম্ভব। এক নম্বর, সরকার কথার কথা কালকেই নির্বাচন কমিশনকে বলবে যে তোমরা অমুক দিন প্রস্তুতি নাও এবং তোমরা শিডিউল ঘোষণা করো। আর এই সময় রাজনৈতিক দলগুলোর সাথে অন্যদের সাথে কথা বলবে, বলে তারা হিসাব করবে যে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে যে কী কী সংস্কার করা দরকার। আমাদের নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ
এবং প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের যদি কোনো অধ্যাদেশ করতে হয় এইটা খুবই অল্প সময় করা সম্ভব। মানে আমি কোনো কি বলবো যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের আছে, শুধু সরকারের সদিচ্ছা উপরই এটা নির্ভর করছে, তাহলে আমি মনে করি খুবই সম্ভব এই যে বললাম ডিসেম্বরের অনেক আগেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি সংস্কারের কথা বলছিলেন, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসের কর্মযজ্ঞ যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা দেখেছি যে সংস্কারের ইস্যুটি কিন্তু আলোচনার টেবিল পর্যন্তই আটকে আছে। এই যে সংস্কার বাস্তবায়নের পথে সরকার হাঁটতে পারলো না, এর দায় আসলে কার? আমার ধারণা একেবারে আমি একটা কুইক কমেন্ট করি, কারণ অ্যাকচুয়ালি অনেক কমেন্ট আমরা করি না। একটা রাজনৈতিক কর্মী হিসাবে কতগুলো আমরা একটু শিষ্টাচার ভব্যতা এগুলো একটু রক্ষা করে বলি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আমার ধারণা হচ্ছে ওনারা কালক্ষেপণ করছেন। 1, 2 নম্বর, ওনার সংস্কারের নামে আমরা যতটুকু বলতে চাই আমরা কতটুকু বলতে চাই আমি কিন্তু আগেই বলেছি, একটা ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার এইটুকুই, আর তার বেশি ইচ্ছা করলে তো অনেক কিছু আমাদের এখতিয়ারে নাই। এর জন্য একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে, কিন্তু হয় প্রথমে কালক্ষেপণ করছে অথবা কেউ মনে করতেছে কোনো একটা কিছু করে কারোর বিশেষ এজেন্ডা আছে সেই ধরনের কোনো কিছু বাস্তবায়ন করবে কিনা। তাই না হলে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য এই কথা বহুবার বলেছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে টিমকে দায়িত্ব দিয়েছিল তাদেরকে যদি বলতো নির্ধারিত সময়ের মধ্যে 3 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কি কি সংস্কার করা দরকার কংক্রিট ফর্মে উপস্থাপন করবেন আপনারা, করতে পারত। এখনো আমি মনে করি যে ভালো নির্বাচনের জন্য আমাদের বাস্তবতায় যতটুকু সংস্কার করা দরকার ওই টিমকে যদি আমাদের সাথে সংলাপ করা, আমি বলতে রাজনীতিবিদ এবং অন্যদের সাথে সংলাপ করার দায়িত্ব দেয়, এইটা 15 দিনের বেশি লাগার কোনো কারণ আমি দেখি না। জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো এবং বলা হচ্ছে যে কমিশনের মেয়াদ 6 মাস। 6 মাস মেয়াদ শেষে আর কি সরকার কতটুকু সুযোগ পাবে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে? না, এটা হচ্ছে আমি যে বললাম, যদি শুধু নির্বাচন কেন্দ্রিক ভালো নির্বাচনের জন্য যদি সংস্কারের লাগে 6 মাস তো লাগবে না। তো আমি তো বললাম 15 দিনই যে এনাফ টাইম। তা 15 দিন সংস্কারের আমাদের ঐক্যমত্য কি আছে ঠিক করার পরে কার কতটুক দায়িত্ব এইটা করলে আরো অল্প সময় লাগবে। কিন্তু যে ঐক্যমত্য কমিশনের কথা বলছেন তাদের তো এজেন্ডা যতটুকু আমরা পত্রিকায় পড়ে বুঝি বা যতটুকু কথা হচ্ছে সেটা তো ডিফারেন্ট। ওইটা করতে গেলে ওইটা তারা ঐক্যমত্য অনেক কিছু করতেও পারবে না, বরঞ্চ সংকট আরো দীর্ঘায়িত হবে। এবং আপনি দেখেন যে 15 তারিখে এক ধরনের 15ই ফেব্রুয়ারি তারা বলবো যে এক ধরনের একটা পরিচিতি পর্ব করলো, করার পরেও আজকে কয়দিনে কি করলো উল্লেখযোগ্য কিছু করেনি। আমি বলছি করেনি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি তারা কেন যেটা অপ্রয়োজনীয় সেইটা সংস্কারের দিকে যাওয়ার কথা বলছে। আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিই, আমি একটা পপুলার উদাহরণ বোঝার জন্য দেই। ধরুন নির্বাচন ব্যবস্থার সংস্কার আমরা অনেকে অনেক কিছু চাই, কিন্তু এইবারে কতটুকু করব, যতটুকু ঐক্যমত্য হয়। আমি একটা খালি বোঝার জন্য বলি, ধরেন নির্বাচন ব্যবস্থার জন্যে আমরা বামপন্থীরা 90 দশক থেকে বলে আসছি যে জাতীয় সংসদকে পার্টিসিপেটরি করতে গেলে, টাকার খেলা বন্ধ করতে গেলে আরো অনেকগুলো কাজের জন্য এটা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা দরকার। ক্লিয়ার? এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এইখানে বাংলাদেশের ভোটের বিবেচনায় অনেক বড় দল বিএনপি এবং আরো কেউ মনে করতেছে যে না এইটা করার প্রয়োজন নেই, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। এখন আপনি কি এই পয়েন্টে কোনো ঐক্যমত্য করতে পারবেন? এইবার পারবেন না, তাহলে আমি যাবো কেন এই আলোচনায়? এবার এই আলোচনায় যাবো না, আমরা যার যার জায়গায় থাকি, আমরা পরে কোনো সময় দেখে নেব, আলাপ আলোচনা করে ঐক্যমত্য হলে তখন করব। তাহলে এখন যতটুকু ঐক্যমত্য হবে ততই যদি করতে চাই, ততটুকু করে ইলেকশন করতে চাইলে খুবই সম্ভব। কিন্তু যদি মনে করি প্যাচ লাগাবো, তোমরা সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে তোমরা কথা বলো, আমরাও কথা বলবো, কেন ইয়েস কেন নো, দ্বিকক্ষবিষ্ট একজন বলবে আমরা কেন নো বলবো, এইরকম কতগুলো ইস্যু যদি সামনে নিয়ে আসি তাহলে সেইটা হবে হচ্ছে আরো বাড়বে কালক্ষেপণ এবং প্রকৃতপক্ষে নির্বাচন এই যথাসময় না করা। কিন্তু মনে রাখতে হবে অনেক কিছু ইচ্ছা করলে তো আমরা পারবো না, কারণ সেই ম্যান্ডেট তো নাই, অন্তর্বর্তীকালীন সরকারের নেই, আমাদেরও নাই। যা করতে হবে আমরা এখনো যেটা করব সেটা কিন্তু নির্বাচিত সংসদ সেটাকে অনুমোদন করতে হবে, দলের ঐক্যমত্যের ভিত্তিতে সেটা হতে হবে। সেটা যদি হয় অনুমোদন করতে হবে, আর ঐক্যমত্যের বাইরে কিছু করলে এটা তো একটা জটিলতা। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর।
ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি, অক্টোবরের দিকে তফসিল, ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে আবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। শেখ হাসিনার বিচার হওয়া অবধি বিএনপি অপেক্ষা করবে কি? ধন্যবাদ ফারনাদ জুই, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক কমরেড প্রিন্স। দেখুন, আমি আপনার বক্তব্যটা দুভাগে ভাগ করি। প্রথম কথা হচ্ছে বিচারের প্রশ্নে একটা প্রচলিত, আপনি নিজেও আইনের ছাত্রী ছিলেন, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচারকে প্রলম্বিত করা যেমন বিচারকে অস্বীকার করা, বিচারকে দ্রুত করা এটা কবরস্থ করা। বিচার বিচারের মতো চলতে হবে, এটা শেখ হাসিনার পদ্ধতিতে বিচার করলে চলবে না। প্রথম কথাটা হচ্ছে বিচারের মতো চলতে হবে। বিচারকরা তিনি তার বিবেকের কাছে দায়ী এবং তার স্রষ্টার কাছে দায়ী। এটা যদি মনে করেন তাহলে বিচারের পর্বটা আমি শেষ করলাম। আর দ্বিতীয়টা হচ্ছে তাল্লুকদারি, জমিদারি আর আধুনিক রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য আছে। আধুনিক রাষ্ট্রে ডেমোক্রেসির মধ্যে কমরেড প্রিন্স কি বলবেন এটা যেমন আমি নির্ধারণ করে দিতে পারি না, আমি কি বলবো কমরেড প্রিন্স এটা নির্ধারণ করে দিতে পারেন না। আমি আমারটা বলবো, কমরেড প্রিন্সেরটা কমরেড প্রিন্স বলবেন। আমরা দুইজন ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট, আমাদের মধ্যে কথা হবে, সেটেলমেন্ট হবে। তো সার্জিস আলম বাচ্চা মানুষ, আমি তার প্রতি খুব কঠোর হতে চাই না। এটার উত্তরটা হলো, তাও উত্তরটা হলো একবারে কমপক্ষে এটা বাবার তাল্লুকদারি না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে ঝুলাতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। আমি বলি হাসিনার ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে না, মুক্তি পাবেন, এটা কি আমি নির্ধারণ করে দিতে পারি? আমি নির্ধারণ করে দিতে পারি? আমি পারি না। আমি যদি সত্যিকারের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থায় একটা অবাধ, মুক্ত, স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, তো সেইখানে এই বাচ্চারা ফেসিবাদ বলে সারাক্ষণ, বাট নিজেরা যে ফেসিবাদের মতো করে কথা বলে। আমি আপনার মনে আছে কিনা কি বলে যে গণজাগরণের মঞ্চ, এই মঞ্চতে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি সর্বোচ্চ আমি আপনাকে বলি, আমি একজন লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করা মানুষ এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে 5 তারিখের পরে আমাদের প্রথম শিক্ষাটা হলো আমরা যেন কোনো অবস্থাতেই কারো প্রতি জুলুম না করি, অন্যায় না করি। প্রথম কথাটাই হচ্ছে আমরা যেন কারোর প্রতি কোনো অন্যায় বা জুলুম না করি। এটা যদি এইটুকুন যদি আমরা শিক্ষাটা গ্রহণ করি 5ই আগস্টের থেকে, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে কমিউনিজম হোক, সাম্যবাদ হোক, ডেমোক্রেসি হোক, কল্যাণ রাষ্ট্র হোক, প্রথম কথা হচ্ছে আমি কারোর উপর অন্যায় করব না। আমি আপনাকে বলি যে সারা পৃথিবী জুড়ে এখন যেমন জাতিসংঘ যদি আপনি যদি প্রথমেই যদি বলেন যে ফাঁসি চাই, এই না ফাঁসি চাই, তা জাতিসংঘ আপনাকে এই কার্যে কোনো প্রকার সহায়তা দেবে না। আপনি বলবেন যে ইউ শুড এনশিওর দ্য জাস্টিস এনশিওর করো, ন্যাচারাল জাস্টিস, টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস। আমার সংগ্রামটা হচ্ছে টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস, ন্যায় বিচারটা আমি নিশ্চিত করতে চাই। আমার ধর্মে যদি আপনাকে আমি বলতেছি, আমার ধর্মে যদি একেবারে খুব প্রচলিত একটা আয়াত যেটা সবার মুখস্থ আছে, বিশ্বাসী অবিশ্বাসী সবারই মুখস্থ আছে, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যে শেষ বিচারের দিনের মালিক। এর অর্থটা হচ্ছে যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করবেন। শুধুমাত্র যদি কেউ যদি, আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জন্য চাই যেন বিচারের মুখোমুখি না হই,
বিচারের মুখোমুখি হলে তো আপনি মহাফেসাদের ফেসে যাবেন। তো শেখ হাসিনা শুধুমাত্র ন্যায় বিচারের মুখোমুখি যদি হয়, জাস্টিসের মুখোমুখি হয়, তো সে ১,৫০০ মানুষকে হত্যা করেছে, তার বিচারটা কি হবে? আমি কি বলে দিব ওর ফাঁসি হবে না যাবজ্জীবন হবে? আমি তো বলবো না। আমি বলবো জাস্ট টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস ফর শেখ হাসিনা। তো এই জন্য আমি আপনি বলছি যে এই বাচ্চাদের কথাবার্তার মধ্যে সমস্যা আছে। আরেকটা হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলিকে অবিশ্বাস করছেন। রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার পরে আপনি পৃথিবীর সকল কনস্টিটিউশনের একটা মূল ঘটনা আছে। মূল ঘটনাটা হচ্ছে আপনি পরবর্তী পার্লামেন্টকে কখনো আপনি বাধ্যবাধকতার মধ্যে আনতে পারেন না। পরবর্তী পার্লামেন্টের জন্য আপনি দরজা খোলা রাখবেন, অ্যামেন্ডমেন্টের দরজা খোলা রাখতেই হবে তাকে। তো আপনি তার পরবর্তী পার্লামেন্টে হাত পা বেঁধে দিতে পারেন না, যেটা 15th অ্যামেন্ডমেন্টে করছিল, যে হাত পা বেঁধে দেওয়া পরবর্তী পার্লামেন্টের 1/3 কনস্টিটিউশনকেও সংশোধন করতে পারবে না। এটা কনস্টিটিউশনাল আইনের নীতি বহির্ভূত। তো এই জন্য আমি আপনি বলছি যে আজকে যেটা করতে চান, কোনো রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে যে কোনো সংস্কার করলে এই সংস্কারটা অশ্বডিম্বে পরিণত হবে। আপনি কি এতটুকুই সংস্কার করবেন যে রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে আমি তো ঠাকুর সংস্কার বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোর অনৈক্যই কি মূল বাধা? না, আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে আপনি কমন যে সংস্কারের বিষয়গুলি আছে, যেগুলি যেমন ধরেন 32 বয়স, 32 চাকরির বয়সসীমা, চাকরির বয়সসীমা হচ্ছে 32, এটা নিয়ে কেউ কি আপত্তি করেছে? এইরকম আমাদের সংস্কারের অন্তত 50টি পয়েন্ট আছে। যেমন সে ধরুন ডিসিদেরকে আমরা করবো কিনা, রিটার্নিং অফিসার করবো কিনা। আমাদের অভিজ্ঞতা বলে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে ভালো করে না, কারণ তার পরবর্তীতে তার প্রমোশন আছে, তার ক্যারিয়ার আছে, সে সচিব পর্যন্ত হতে চায় উপসচিব থেকে। তো ডিসিদের থেকে আমি আপনাকে বলবো যে সংস্কারের বিষয়বস্তু নির্বাচন কমিশনের অফিসারদেরকে আমি রিটার্নিং অফিসার করতে পারি কিনা, নির্বাচন কমিশনের অফিসারদেরকে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করতে পারি কিনা, আলোচনা করুন, এক পয়েন্ট সমাধান হয়ে গেল। যে আমার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি কি। আমি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন অ্যান্ড অমিশন। তো আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি যদি নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়, আপনার মনে আছে 140 জন না কতজন গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয় নাই। বাট আমি বলবো যে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং এরা যদি এই ব্যবস্থার বিরুদ্ধে সংক্ষুব্ধ হন তাহলে হাইকোর্টের নিচে তার কোনো আপিল হবে না, মানে তার সংক্ষুব্ধতার তার প্রতিকার আর কেউ দিতে পারবে না। তো এটা আপনি আসুন না, এইটা আলোচনা করুন। দেখুন এটা 15 ডেজে কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর এনসিপি যেমনটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তারা পুরনো রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে কিনা, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে আলোচনায় আমরা ছিলাম, নতুন রাজনৈতিক দল এনসিপি যেমনটি বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে চায়, সেখানে পুরনো রাজনৈতিক দলগুলোর সামনে চ্যালেঞ্জ উপস্থাপন করলো কিনা? কোনো চ্যালেঞ্জের আমি কোনো জিনিস আমি দেখি নাই। প্রথম কথা হচ্ছে যে ইনকিলাব জিন্দাবাদ, এই জিন্দাবাদ শব্দটা নিয়ে তো আওয়ামী লীগ খুব ঝামেলা ছিল। এটা বিগত শতকের 20-এর দশকে যখন মুসলিম লীগ বলে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর বলে কংগ্রেস বলে বন্দে মাতরম, এই দুটার মধ্যে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, এই নিখিল ভারত কমিউনিস্ট পার্টি, তারা একটা নতুন শব্দ একটা করেন, একটা তারা সংযোজন করেন, সেটার নাম হলো ইনকিলাব জিন্দাবাদ। গোটা 20-এর দশক, মানে 25, 26, 27, 28, 29, 30, ইভেন 40 পর্যন্ত স্বদেশী আন্দোলনের সময় ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি দারুণভাবে এটা পপুলার ছিল। এটা অসাম্প্রদায়িক একটা প্রথম স্লোগান, অসাম্প্রদায়িক স্লোগান আমাদের এই উপমহাদেশে।
তো এটা নতুন কিছু না, এটা 100 বছরের পুরাতন একটা জিনিসকে ইন্ট্রোডিউস করে এটি নিয়ে মাঠে, এটা কমিউনিস্ট পার্টির স্লোগান। এটা কমিউনিস্ট পার্টি এখন দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। তো গেল 1। নাম্বার 2, গণপরিষদ এটা খায় না মাথায় দেয়, পাবলিক জানে না, বুঝেও না। নাম্বার 2 হচ্ছে সেকেন্ড রিপাবলিক। আপনি গণপরিষদের কথা বলি, গণপরিষদ যে আপনি যে করবেন, পার্লামেন্টের কি হবে? পার্লামেন্ট গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট গঠিত হবে এমনটি দাবি করছে ছাত্ররা। গণপরিষদ এক জিনিস, পার্লামেন্ট এক জিনিস। গণপরিষদ শুধুমাত্র সংবিধান রচনা করবে আর পার্লামেন্ট দেশ চালায়। তো এখন দেখুন, আচ্ছা এটা আপনি আসুন, ভয়ঙ্কর যে কথাটি সেকেন্ড রিপাবলিক, এই অভ্যুত্থানে আমাদের বেসামরিক আমলাতন্ত্র কি ভেঙে গেছে? বেসামরিক আমলাতন্ত্র ভাঙে নাই। আমাদের সামরিক, কিন্তু আপনারাই তো বলছেন রাষ্ট্রের পরতে পরতে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছে। আমি কথাটা আসুন দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরটা মিলে যাবে। আমার মিলিটারি ব্যুরোক্রেসি, সামরিক আমলাতন্ত্র, র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটা কি ভেঙে গেছে? পরিবর্তিত হয়েছে? সামরিক ব্যুরোক্রেসি কি পরাজিত হয়েছে? নো। তো সেই কারণে পুলিশ পরাজিত হয়েছে। সেই কারণে রাষ্ট্রকে খোল নলচে পাল্টে যে তৈরি করার যে নতুন ব্যবস্থা, নতুন বিষয়, এটা 5ই আগস্টে এটা এনশিওর হয় নাই। বরঞ্চ 5ই আগস্টে ছাত্ররা সহ সবাই ক্যান্টনমেন্টে দৌড়ে গেছে। যে ওয়াকারুজ্জামানের যখন ডাকছেন এবং ওয়াকারুজ্জামান যখন বলছেন যে আমি এই আপনাদের দায়িত্ব নিলাম, আমার উপর আস্থা রাখুন, আমরা একটা নতুন সরকার আসা পর্যন্ত আমি দায়িত্ব নিলাম, আমার উপর আস্থা রাখুন। আপনি দেখুন 8 তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকার ছিল না, কোনো নৈরাজ্য হয় নাই। আমি তো বলবো যে ওয়াকারুজ্জামানের কথায় আস্থা মানুষ রেখেছে। তো আমি আপনি বলি, ওয়াকারুজ্জামান যাহা বলেছেন, ইয়েতে কোস্টারে চড়ে, মানে মিনি বাসে চড়ে আপনি বঙ্গভবনে আসছেন, আপনারা শপথ নিয়েছেন, তো নতুন রাষ্ট্র তো এখানে ভেঙে যায় নাই, রাষ্ট্র ভেঙে যায় নাই। তো কিন্তু এতদিন যে অভিযোগটা রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে যে এখন সংবিধান পরিবর্তন বা পুনর্লেখন করতে গেলে নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে এনসিপি যেমনটি বলছে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একই সাথে করা যেতে পারে। কেন? আমি তো বিএনপি, আমি মেজর পার্টি, আমি একবার 40% ভোট পাইছে, আমি 40% ভোটে আমি বলছি না, গণপরিষদের ইলেকশন আমি করব না। আমার যে পার্লামেন্ট হবে, পরবর্তী পার্লামেন্ট, আমার যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশন আর্টিকেল 142 অনুযায়ী আমি 2/3 মেজরিটি পাইলে বা আমার সাথে অন্যান্য সতীর্থরা বন্ধুরা যদি আমরা মিলে যদি 2/3 হই, তাহলে আমরা সংবিধানের যে কোনো জায়গায় আমরা আপনার নাকচ করার কারণ কি? গণপরিষদেও যদি আপনারা নির্বাচিত হন, জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা নির্বাচিত হন, তাহলে সকল ক্ষমতা তো আপনাদের উপরই বর্তাবে না। আমি এইসব জটিলতায় যাব কেন? আমি একটা পার্লামেন্ট করব, পার্লামেন্ট জাতির কাছে, পার্লামেন্ট তার নির্বাচনী ইস্তেহারে বলবে যে আমি এতগুলি আর্টিকেল আমি সংশোধন করব, এইটাই তার রায়ের গণপরিষদের। ধন্যবাদ জানাচ্ছি বশার পামে ঠাকুর, কমরেড রহিন হোসেন প্রিন্স। গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, বিজয়ী দল নিশ্চয়ই সেই ক্ষমতার অধিকারী হবে, তার কাছে সকল এখতিয়ার থাকবে সবকিছু পরিবর্তনের। তাহলে আসলে সমস্যাটা কোথায়? না, এটা আমার ধারণা বলছি, কারণ যারা গণপরিষদের দাবি করছে প্রকাশ্যে, ওই যে দলটির কথা বললেন, তারা করছে প্রকাশ্যে, অপ্রকাশ্যের নেপথ্যে বহু নায়ক আছে, কিন্তু তারা জিনিসটা কংক্রিট করে নাই। এই অর্থে যদি বলেন, তাই তো, আমি যদি ভুল না করে থাকি, কংক্রিট এখনো শুনতে আপনিও পাননি, আমি পাননি, কিন্তু দুইটার পার্থক্য আছে। আপনি যেভাবে সরলীকরণ করে বা একটা পজিটিভ জায়গা থেকে বললেন, তা সেটা না কেন? ওদের যেটা লক্ষ্য, প্রথম আমরা পত্রিকায় পড়ে যেটা দেখলাম, যে তারা প্রথমে একটা গণপরিষদের ভোট করতে চায়, তার লক্ষ্য হচ্ছে এই সংবিধান নতুন করে লিখতে হবে। তাহলে প্রথমে ধরেন আমরা কমিউনিস্ট পার্টি এবং বাম জোট এই সংবিধান নতুন করে লেখাকে নাকচ করে দেই, তাহলে আমি তো গণভোট চাই না। আমি যদি পত্রিকা পড়ে বুঝে থাকি, বিএনপিও পরিষ্কার ভাষায় বলেছে যে এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, তা দূর করতে হবে, যেটা নির্বাচিত পার্লামেন্ট করবে, তারা তো ওই লক্ষ্যে গণপরিষদ করবে না। তাহলে গণপরিষদের যে লক্ষ্য, তো সেই লক্ষ্যের তো সাথে আমরা একমত না, সুতরাং এই জন্য এটা অপ্রয়োজনীয়। ছোট্ট আপনার মাঝখানে একটু মনে রাখেন,
গণপরিষদ করতে যাওয়া মানে এই এই কনস্টিটিউশনকে সাসপেন্ড করে দাও, বাতিল করে দাও। আমি পরের পয়েন্ট বলতেছি, আমি পরেরটা আসছি। আপনি যেটা করবেন, ওই যে বলছেন যে গণপরিষদ আর ইসে কি বলে এই পার্লামেন্ট নির্বাচন এক ভিত্তিতে, কিসের ভিত্তিতে করবেন? আপনি তো করতেই পারবেন না। আমি সেকেন্ড বললাম, প্রথমটা সহজ উত্তর দিয়ে বললাম, ওটা তো করতেই পারবেন না। ওইটা করতে গেলে আপনি এই সংবিধান সাসপেন্ড করে নতুনভাবে নির্বাচন করতে হবে। তার মানে এখন এই 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে গণতন্ত্রের পক্ষে হাঁটার জন্য যে পথগুলো বিবেচনা করছি, অধিকাংশ রাজনৈতিক দল এবং অধিকাংশ মানুষ গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে তার বিপরীতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই গণপরিষদের কথা বলা হচ্ছে। আর সংবিধান নতুন করে লেখা মানে ইতিমধ্যে তারা কি বলেছে, এই সংবিধান লেখা মানে শুনেছেন, এগুলো বলতে ইচ্ছা করে না, যে আলটিমেটলি ডিফ্যাক্টো সেকেন্ড রিপাবলিকের নামে উনি ব্যাখ্যা দিয়েছেন যে এইটার নামেই আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা। আমি সব শব্দ বললাম। আমাদের সংবিধানের ত্রুটি বিচ্যুতি থাকলেও মানে তার অসম্পূর্ণ, তার সংবিধান তো যেটা হয় এটা তো আধুনিকায়ন করে আগাইতে হবে, সেটা তো কোনো সমস্যা না। পৃথিবীর বহু সংবিধান আছে, তার শতাধিকবারও সংশোধন হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই প্রয়োজনে আমরা করব। কারণ আমরা কিন্তু কমিউনিস্ট পার্টি 72 সালেই বলেছিলাম এই সংবিধানের অসংবদ্ধ দূর করতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু সেইখানে এইটা লক্ষ্য তো একটা ভিন্ন, সেই লক্ষ্যের সাথে আমরা মোটেই একমত না। আর এই লক্ষ্য করতে যাওয়া মানে আমরা এখন ওই যে আপনি শুরুতে যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচন যে কথা বলেন, সবটাকেই বাধাগ্রস্ত করে নতুন একটা সংকট তৈরি। রহিন হোসেন প্রিন্স, আপনি বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে গণপরিষদের কথা বলা হচ্ছে, কিন্তু এনসিপি দাবি করছে শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। কারণ আমরা 5 দশকে বারবার গণতান্ত্রিক যাত্রায় হোঁচট খেয়েছি। বিকল্প ব্যবস্থা তাহলে কি? আমি সেই আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, এনসিপি বলছে শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। আমরা স্বাধীনতা পরবর্তী সময়টার দিকে যদি তাকাই, আমরা দেখেছি গণতান্ত্রিক যাত্রায় বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। বিকল্প ব্যবস্থা কি হতে পারে? না, প্রথম কথা হচ্ছে যে শুধু নির্বাচন করলেই পুরো গণতন্ত্রই ফিরে আসবে, এই কথা কে কাকে বলেছে? কেউ ডিমান্ড করেছে এটা? আমার মনে হয় সেটি তো না। ধরুন বোঝার জন্য, আমরা কমিউনিস্ট পার্টি, আমাদের পরিষ্কার বক্তব্য, যতক্ষণ পর্যন্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারছি এবং সেই লক্ষ্যে এখন যে সংস্কারের কথা বলেছে তো অল্প একটু কাজ, আমরা পুরো বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন আমাদের যে কর্মসূচি, এইটা না করা পর্যন্ত মানুষের মুক্তি অর্জন করতে পারবো না। খালি মানুষের মুক্তি অর্জন করলেও কিন্তু ধরুন আমি অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা দিলাম, তাতে কিন্তু সবার গণতান্ত্রিক অধিকার কালচারালি ডেভেলপমেন্ট হয় না। তার জন্য আবার একটা কালচারালি রেভলিউশন করতে হবে এবং আগায় যেতে হবে। অর্থাৎ গণতন্ত্র কালকে একটা কিছু করলাম পরশু হয়ে যাবে, এটা ভুল বিবেচনা। এখন যারা এই কথা বলছে তা তারা যদি প্রকৃত গণতন্ত্র চায় তাহলে আগে তাদেরকে লিখিতভাবে ঘোষণাপত্র, গঠনতন্ত্র বলতে হবে তারা কি কি কাজ করবে। সেইটা বলেই তাকে যেতে হবে জনগণের কাছে। সেই জনগণের কাছে কি তাদের বক্তব্য নিয়ে তারা কি কি চায় বলুক, বলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পরে যদি তারা বিজয়ী হয়, জনগণ যদি ভোট দেয়, তখন সে বলতে পারবে। না হলে যে কথাটা বলছে সেই কথার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই যে নির্বাচনের যে যাত্রা, আমরা গণতন্ত্রের পথে এক ধাপ অগ্রগতি করে যেটা আগাতে চাই, সেইটাকেই বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের কথাবার্তা কিন্তু তৈরি করা হচ্ছে। প্রসঙ্গক্রমে আমি আসলে এদের সম্পর্কে কথা বলতে চাই নাই, কিন্তু বোঝার জন্য একটা কথা খালি আপনাকে বা যারা ইন্টারেস্টেড বলি, দেখেন এই দলটার কি এখনো কোনো ঘোষণাপত্র আছে আপনি জানেন? গঠনতন্ত্র আছে, তার লক্ষ্য উদ্দেশ্য কি আপনি জানেন? আমরাই তো জানি না। দলটা নিজেকে বলতেছে কি একটা মধ্যপন্থী দল। এখন একটা রাজনীতির তো আমরা তো ভাই রাজনীতির ছাত্র হিসাবেই কিছু তো পড়াশোনা করে আসছি, আপনি এটার মানে কি? তাহলে এই ধরনের একটা দল কোন ধরনের গণতন্ত্র মানে কি চায়? এই যে আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর কিছুক্ষণ আগে আপনাদের আগের প্রশ্নের উত্তরে যে ভাষার কথা বললো এদেরকে, তো সেটা তো ফ্যাসিবাদেরই ভাষা। তাই ওই ধরনের ভাষা ব্যবহার করে কেউ যদি গণতন্ত্রের কথা বলে, তাহলে এই গণতন্ত্র মানে কি এবং এই গণতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। এবং যারা এই কথাগুলো বলছে এখনো তারা ক্ষমতায় যায়নি, কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় তাদের কর্মকাণ্ড যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটাই কি গণতন্ত্র? তাহলে এই গণতন্ত্র যদি করতে চায় তাহলে বোধহয় এখন যেটা এনজয় করছে ওই এনজয়মেন্টের জন্য আরো সময় তাদেরকে দরকার। কিন্তু মনে রাখা দরকার, এই যে
গুলশান সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে আমরা সে পরিষ্কার বিষয়ে বলেছি। আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে। শুরুতে আমরা মব জাস্টিসের কথা বলেছি, কিন্তু বর্তমান সময়ে মব সন্ত্রাস কথাটাই মনে হয় বেশি, আমার মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিপিবি বলছে মব সন্ত্রাসের দায় ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? সক্ষমতার অভাব নাকি সদিচ্ছার অভাব? না, আমাকে যদি বলেন, আমি যে বিবৃতির কথা বললেন ওইখানে পরিষ্কার করে বলেছি, আমার ধারণা উনি একজন মানে কি বলবে রাজনীতির ছাত্র তো বটেই, গবেষকও বটে। ওইখানে আমরা একটা বলেছি যেইটা সর্বজন স্বীকৃত এবং মানুষ বিশ্বাস করে, যদি কোনো সরকার ইচ্ছা করে, তারা যদি মনে করে এটা ঘটবে না, তাহলে ঘটতে পারে না। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটলে আপনি বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এইবার আমরা যে একেবারে পালাক্রমে দেখছি তাতে আমরা পরিষ্কার বলেছি কোনো না কোনোভাবে সরকার সরাসরি জড়িত যদি নাও থাকে, সরকারের প্রশ্রয় ছাড়া বা সরকারের প্রশ্রয়ের দাবিদার ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তার জন্য আমরা বলেছি সরকারকে অন্ততপক্ষে, এই শুধু গুলশানের ঘটনা না, অতীতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ সহ জনগণের উপরে যে আক্রমণ, তার সাথে যারা সরাসরি জড়িত, তার যারা নেপথ্যের নায়ক, তাদেরকে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। আমার ধারণা সরকার ইচ্ছা করলেই পারবে, সরকার ইচ্ছা করছে না বলেই এটা হচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি। মোশাররফ আহমেদ ঠাকুর, সরকারকে আপনারা সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য 1 মাসের আলটিমেটাম দিয়েছেন। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমন আভাস দিয়েছে। সেনা প্রধানের প্রত্যাশার কথা জানিয়েছে ডিসেম্বরে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনও বলছে ডিসেম্বরে নির্বাচন ধরে তারা সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। বিএনপির আশঙ্কার জায়গাটা আসলে কোথায়? বিএনপির আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আপনি যে একটু আগে আলোচনা করলেন, যে আমি জ্যোতি বসুর বিখ্যাত একটা উক্তির কথা বলি। উনি বলতেন যে আমার পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় না কেন, আমার সরকার, জ্যোতি বসুর সরকার চায় না, এই জন্য দাঙ্গা হয় না। অন্যান্য জায়গায় যখন দাঙ্গা হতো, তো এই মব সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা, এইগুলা সরকার না চাইলে হয় না। এবং আমি আপনাকে বলতেছি, এই যে ঘটনাগুলি হচ্ছে এইগুলার জন্য মব সন্ত্রাস সরকার কেন চাইবে? মোশাররফ আহমেদ ঠাকুর, নির্বাচনকে বিলম্বিত করা, জাস্ট নির্বাচনকে বিলম্বিত করা। আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে যান, মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এদের পাশে আরেকজন শিশু এডিশনাল সেক্রেটারি অ্যান্ড কি বলে জয়েন্ট সেক্রেটারি বসে আছে। মব সন্ত্রাস দিয়ে নির্বাচন বিলম্বিত করা সম্ভব? না, এই যে মজাটা, এই যে মজা, এই মজাটা তো ভাই নির্বাচিত সরকার হয়েও করা যায় না ভাই। আপনি বিএনপি ছাত্র সংগঠন করেন, মনে করলাম জাতীয়তাবাদী ছাত্র দল, কালকে কমিউনিস্ট পার্টি দলের ক্ষমতায়, ছাত্র ইউনিয়নের কোন নেতা যদি গিয়া ইয়ার কাছে বসে থাকে, জয়েন্ট সেক্রেটারির পাশে বসে থাকে, তো ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট শুড বি আস্কড যে ওই নেতা ওইখানে গিয়ে বসেছিল কিভাবে। এখন তো এইটা নাই, প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই কাজ হচ্ছে। আপনি প্রত্যেকটা কমিশন একজন করে ছাত্র প্রতিনিধি দিলেন, যে গ্রাজুয়েশন হয় নাই সে ইয়াদেরকে শিখাচ্ছে, আমাদের যারা 30 বছর আগে এমএ পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এদেরকে শিখাচ্ছে এই সব জনপ্রশাসন কি। তো এই যে মজা যে ডক্টর ইউনূস দিয়েছেন, আমি বলি আজকে ডক্টর ইউনূস যদি এগুলা বন্ধ না করেন, আগামীকাল আল্লাহ না করুক, আমার কল্পনা যেন মিথ্যা হয়, ডক্টর ইউনূস শুড বি প্রসিকিউটেড ফর দ্যাট মব সন্ত্রাস। এই মব সন্ত্রাসের জন্য হি উইল বি প্রসিকিউটেড। তো এই জন্য আমি আপনি বলছি যে বাংলাদেশে যে কাজগুলি করা দরকার, নির্বাচনের, গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার, এবং নির্বাচনের সাথে সাথে রাজনৈতিক দলগুলি যেন নিজেদের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করেন। আপনি দেখবেন যে তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটা ইউনিয়ন, থানা এবং জেলায় বিএনপির লেভেলে পিওরলি ইলেকশন করে নেতা নির্বাচিত হবে। তারেক রহমান বলেছেন, এর আগেও বলছেন, কিন্তু কেন্দ্রের সাথে তৃণমূলের দূরত্ব কতটুকু? না, কেন্দ্রের কথা তৃণমূল শুনছে কি? না, কেন্দ্রের সাথে তৃণমূলের কথা বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছে। আমি আপনাকে বলি, তৃণমূল আমার দল, অনেক বড় দল। একটি বড় পরিবারে কিছু দুষ্ট ছেলে ফেলে থাকে, তো এদেরকে শাসন করতে হয়। আমার দল যেহেতু, আমার দল ধরুন একটা উপজেলাতে
বিএনপির 20,000 কর্মী সমর্থক আছে। আমার কমিটি কত? 171 সদস্য বিশিষ্ট কমিটি, তা নাই তো, বা 101 সদস্য কমিটি। 101 সদস্যের কমিটির বাইরে কতটি লোক? আপনি কমিটির সদস্য হইলে তো তার বিরুদ্ধে শাস্তি নিতে পারেন। যে লোকটা কমিটির মধ্যেই না, বাট তাকে চিনে সে বিএনপি করে। ইতিমধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে অনেকবার সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। হয়েছে। তৃণমূলের মাঝে কি এই ধারণাটা এখনো বর্তমান যে রাজনীতি মানে আধিপত্য বিস্তার কিংবা চাঁদাবাজি? না, আমি আপনাকে বলি, আজকে যদি নির্বাচনের ট্রেন্ড শুরু হয়ে যেত, নির্বাচনে একটা শিডিউল ডিক্লেয়ার করা হতো, ধরুন এক জায়গায় আপনাকে নমিনেশন দেওয়া হচ্ছে, আপনি পরের দিনতে গিয়ে কমান্ড প্রতিষ্ঠা করবেন যে খবরদার আগামী ডিসেম্বর মাসে, অক্টোবর মাসে নির্বাচন বা নভেম্বর মাসে নির্বাচন, কেউ যেন কোনো ধরনের 2 নম্বরই কাজকর্ম না করে, আমার ভোট কমবে, খবরদার, আপনার কমান্ড। এখন তো আমার একাধিক, সেই কমান্ডটা কি ভোট পর্যন্তই থাকবে না ভোটের পরেও যে সেটা আসলে সাসটেইন ভোটের পরে করবে? যিনি নির্বাচিত হন তার কমান্ড আরো জোরদার হয়। কিন্তু আমি আপনাকে বলছি যে সরকার, আমি জানি না এটা জেনে করছেন না জেনে করছেন, তিনি এই নির্বাচনী ট্রেন্ডটা চালু হলে এই যে এখন যে ছোটখাটো চাঁদাবাজির খবর পান, ছোটখাটো ঝামেলার খবর পান, এইগুলো সব বন্ধ হয়ে যাবে। কারণ তখন কমিউনিস্ট পার্টি, অন্যান্য রাজনৈতিক দল, এরা সবাই তো ছুটবে ইলেকশনের জন্য। আপনি বলছেন নির্বাচনী আসলে সাম্প্রতিক সময়ের সমস্যার সব সমাধান ভোটের জন্য মানুষের কাছে যাবে, মানুষ বলবে যে এই আপনার অমুক ছেলে আইছিল আমার কাছে চাঁদা চাইতে, তো সে আইসে তাড়াতাড়ি বসতে হবে তাকে যে অমুক জায়গায় গেল কেন। তো আজকে সরকার বুঝে হোক না বুঝে হোক, তারা এই ট্রেনটা চালু হতে দিচ্ছে না। ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ আহমেদ ঠাকুর, ধন্যবাদ জানাচ্ছি কমরেড রহিন হোসেন প্রিন্স। দর্শক, এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।